বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। যারা আমাকে শুনছো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আব্দুল ওয়াদুদ সজন তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আমরা যারা সামান্য বিচক্ষণ ক্ষমতা নিয়ে আশপাশে তাকাই, তারা কিন্তু নানা রকমের সমস্যা দেখতে পাই। বিশেষ করে আমার চোখে যে সমস্যাটা ধরা পড়ে তা হলো গরিবদের দুর্দশা। যদি আমরা সত্যটা স্বীকার করি তাহলে এ কথা স্বীকার করতে হবে যে যারা আমাদের সমাজের অর্থনৈতিকভাবে নিম্ন শ্রেণীতে রয়েছে তারা এই করোনাকালীন সময়ে আর্থিকভাবে খুব সংকটে দিন কাটাচ্ছে। বিশেষ করে যারা রানিং ইনকামের উপর জীবিকা নির্বাহ করে, যেমন দিনমজুরি, রিক্সা চালক, ভ্যান চালক, ড্রাইভাররা রয়েছে যেমন বাস ট্রাক এরকমের, এবং যারা আমরা সহজ কথায় যাকে বদলা বলি অর্থাৎ অন্যের বাড়িতে কাজ করে অর্থ উপার্জন করে, এই শ্রেণীর যারা রয়েছে এবং যারা বিভিন্ন রকমের দোকান অর্থাৎ যেটাকে আমরা এক কথায় বলতে পারি দৈনন্দিন আয় দৈনন্দিন ব্যয়ের সহায়ক যাদের ইনকাম, তারা এই করোনাকালীন সময়ে খুব সংকটে রয়েছে। এই দায়িত্বটা দেখার দায়িত্ব কিন্তু সর্বপ্রথম, অর্থাৎ এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা বলতে একটা দায়িত্ব। যে কোনো একটা সমস্যা কিন্তু একটা দায়িত্বের রূপ নেয়। কেন রূপ নেয়? একটা সমস্যা থাকলে তাকে তার সমাধান করতেই হবে, আর সমাধান করতে হলে যে কোনো একজনের দায়িত্ব নিতে হবে। এজন্য সমস্যা শব্দটি উচ্চারণ করার সাথে সাথে সমাধান না কিন্তু দায়িত্ব চলে আসে, সমাধানটা পরবর্তীতে আসে। কারণ যে দায়িত্ব নেবে সে সমাধান করবে, তাই সমাধান করার আগে দায়িত্বের বিষয়টা চলে আসে। এখন এই দায়িত্বটা কে নেবে? আমার প্রতিবেশী যদি অনাহারে থাকে আমি সহযোগিতা করব না, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। নৈতিক বিবেচনায় বা সামাজিক বিবেচনায় আমার সাহায্য করা উচিত। কিন্তু যখন একটি দেশ কোনো একটি শাসকবর্গের দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন কিন্তু এই দায়িত্বটা সর্বপ্রথম শাসকের উপরে বর্তায়। এখন আমরা দেখতে পাই বাংলাদেশের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যারাই যে সময় ক্ষমতায় এসেছেন তারা পুঁজিবাদী ব্যবস্থাটাকে অগ্রাধিকার দিয়েছেন, অর্থাৎ নিজেদের পুঁজিকে বেশি শক্তিশালী করার জন্য যা যা করণীয় তা তা করেছেন। এটা যার ক্ষেত্রেও আমি বলবো যদি আমিও রাষ্ট্রের প্রধান হতাম তাহলে কিন্তু আমি একই কাজ করতাম বা একই কাজ আমার দ্বারা করা হতো, কারণ আমাদের কালচারটা এরকমেরই। ক্ষমতায় যেই যায় সেই বড় একটা পুঁজির মালিকানা হয়ে যায়, অর্থাৎ 1 থেকে 100-তে পৌঁছে যায় তারা ইনস্ট্যান্ট। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটা আমাদের কালচার, আমাদের রক্তের ভিতরে দুর্নীতি মিশে আছে। এটা আমি চাইলেও পারবো না। আমি আজকে বলবো যে আমি একটা দায়িত্ব পেলে আমি খুব সাদাসিধেভাবে সততার সাথে পালন করব, এটা আমার পক্ষে সম্ভব হবে না। কারণ কি, আমি যখন ওখানে গিয়ে বসবো আমার উপরে কেউ থাকবে, আমার ডানে কেউ থাকবে, আমার বামে কেউ থাকবে যারা দুর্নীতিগ্রস্ত, যার কারণে আমাকে দিয়ে দুর্নীতি করানো হবে, আমার পর ফোর্স খাটানো হবে। এবং এই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাই। দেখতে পেলে প্রতিবাদ করাটা সহজ নয়। কারণ হচ্ছে এক্ষেত্রে পিথাগোরাসের একটি উক্তির কথা মনে রাখতে হবে
যে পিথাগোরাস বলেছিলেন আজ থেকে প্রায় 2500 বছর আগে যে অভাব এবং অভিযোগ, আবারও বলছি, অভাব এবং অভিযোগ এমন দুটি সমস্যা যা কারো কাছে ব্যক্ত করতে নাই। কথাটা আবার খেয়াল করেন, অভাব এবং অভিযোগ দুটি শব্দই অ দিয়ে প্রথম বর্ণ বাংলার। অভাব এবং অভিযোগ এমন দুটি সমস্যা যা কারো কাছে ব্যক্ত করতে নেই। কারণ কি? এর দুটো কারণ। কারণ একটি রাষ্ট্রের মানুষ যখন দুর্নীতিগ্রস্ত হয়, অর্থাৎ নিজে আত্মসাৎ করার মনোভাব নিয়ে তার কর্ম চালায়, তার পেশা চালায়, তার দায়িত্ব পালন করে, সে কখনো আপনার অভাবকে দূর করবে না। কারণ আপনাকে সবসময় নিচু করে রাখবে। নিচু করে না রাখলে আপনি তার অনুগত হবেন না। এটা শাসক শ্রেণীর সবসময় জন্য একটা ব্রেন কাজ করে যে একটা শ্রেণীকে সবসময় জন্য অভাবগ্রস্ত, দুর্দশাগ্রস্ত করে রাখতে হবে। আর অভিযোগ কি? ওই অভিযোগের কথা একই, দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থায় কখনো অভিযোগ করে ন্যায় বিচার পাওয়া যায় না। এটা বাস্তব এবং সত্য। এটা যার ক্ষেত্রে হোক। আমি বলবো না যে আওয়ামী লীগ ক্ষমতায় এখন এজন্য এটা বেশি, বা বিএনপি ক্ষমতায় এজন্য এটা বেশি, তা না। সার্বিক ব্যাপারটা এটা আমাদের এদেশে এরকমেরই। এখানে সরকার প্রধানের কোনো দোষ নয়, দোষ হচ্ছে আমাদের সাধারণ নাগরিকদের। কারণ আপনি নাগরিক হিসাবে যদি দুর্নীতি না করেন তাহলে সরকার দুর্নীতি কিভাবে করবে? আপনি একজন এমপির কাছে যোগ্যতা অর্জন না করার কারণে ঘুষ নিয়ে যাচ্ছেন। আপনি একজন মন্ত্রীর কাছে, মন্ত্রী বলতে এখানে তার পিএস, তার অ্যাসিস্ট্যান্ট যারা থাকে তাদের কাছে, বা যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ থাকে, এদের মাধ্যমে আপনি যাচ্ছেন। এখানে কিন্তু তারা আপনার কাছে আসছে না। এজন্য বলবো, দুর্নীতিকে দূর করতে হলে, রাষ্ট্রকে বাঁচাতে হলে সর্বপ্রথম আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। আমরা কিন্তু সেই যোগ্যতার অধিকারী কেউ না। আজকে কোনো একটা পদে যদি কাউকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়, 2 মাস যেতে না যেতে কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা বিবেচনা করি সে ওই পদের যোগ্য না। যাকে দেবেন সেই কিন্তু হবে। এখানে আজকে অর্থমন্ত্রী অমুক আছে বা স্বাস্থ্যমন্ত্রী অমুক আছে, সে অযোগ্য, 2 দিন পরে আরেকজন আনলে ভালো হবে তা না, কিন্তু তার শরীর আরেকজন আনলে সেম সিস্টেম হবে। এটা যে কোনো দলের ক্ষেত্রে হবে। কারণ কি? আমরা যোগ্যতায় পিছিয়ে, এটা সত্য এবং সবার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। আজকে আওয়ামী লীগের শাসন ব্যবস্থায় এই 12 বছর প্লাস যে সমস্যাগুলো ট্যাকেল দিতে হয়েছে তাদের, এটা ব্যক্তিগত সমস্যা হোক, রাজনৈতিক চাপ হোক, বহির্বিশ্বের চাপ হোক, এগুলো কিন্তু ট্যাকেল দেওয়ার জন্য যে ব্রেন টু থাকা দরকার সেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্তিষ্কে বা মাথায় ছিল বিদায় টিকে থাকতে পেরেছে। আমার বিশ্বাস এখানে তিনি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকলে তার জন্য কঠিন অবশ্যই হতো। আজকে জনসমর্থনের দিক থেকে বিএনপির অবস্থান অনেক জোরালো, কিন্তু কলা কৌশলে কিন্তু তারা দুর্বল। কারণ ইঁদুরের মতো সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই যদি আমাদের গর্ব করার মতো কিছু না থাকে। এটা বলেছিলেন কাজী নজরুল ইসলাম, যে একটা জাতি বাঁচে যোগ্যতা অর্জনের মাধ্যমে। যে কোনো একটি রাজনৈতিক দল, মনে করি আমরা তারা 70% সমর্থন রয়েছে, কিন্তু যোগ্যতা সম্পূর্ণ যদি না থাকে তাহলে ওই 70% সমর্থন কিছু না, জিরো। কারণ 10 জন নিরস্ত্র মানুষ যেমন একটা অস্ত্রের কাছে, একজন অস্ত্রধারীর কাছে অসহায়, ঠিক তেমনি কিন্তু যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিদের কাছে সাধারণ মানুষ একেবারে অসহায়, কিচ্ছু করার নাই। এই জন্য আমরা বলি, আজকে সরকারকে গালি দিয়ে, শাসন ব্যবস্থাকে গালি দিয়ে কোনো লাভ নেই। গালি আগে নিজের প্রতি নিজে দিন, যে আমি কেন যোগ্যতা অর্জন করছি না। এই দেশটা পচে গেছে, শিক্ষা ব্যবস্থা পচে গেছে, শাসন ব্যবস্থা পচে গেছে। তা আপনার যে ক্ষেত্রে যাবেন আপনি সেই জায়গাটাই পচে গেছে, পচে যাক। যারা এখানে দায়িত্বে আছে, ক্ষমতার পালা বদল যখন হবে এই প্রশ্নটা তাদেরও পচতে হবে। জবাবদিহিতা তো অবশ্যই আছে, আমরা না নিই জনগণ। সরকার যখন বদল হবে তখন কিন্তু এর কৈফিয়ত তাদের দিতে হবে। তখন তারা পচবে, তাদের কর্মের কারণে তাদের কর্মফল ভোগ অবশ্যই করবে, টুডে আর টুমরো। সেটা আমাদের বিষয় না। আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের কাজ হচ্ছে আমরা কেন পচে যাচ্ছি, আমাদের পছন্দটা আমরা নিজেরা রোধ করি।
আমাদের পছন্দটা যখন আমরা নিজেরা রোধ করব তখন কিন্তু আমরা যোগ্যতা অর্জন করব। এখানে পছন্দ রোধ করা অর্থ আপনি পচে গেছেন, এই পছন্দটাকে কেটে ফেলতে হবে তা না, কিন্তু আপনি যোগ্যতা অর্জন করুন। অর্থাৎ আপনার ভিতর যে অন্ধকারটা আছে, এই অন্ধকারটা দূর আপনি কখনো করতে পারবেন না যতক্ষণ আলো না জ্বালাতে পারবেন। তা আপনার ভিতরে আপনি জ্ঞানের আলো সঞ্চয় করুন, যোগ্যতা অর্জন করুন, তখন কিন্তু দেখতে পাবেন অন্ধকার সরে গেছে। অন্ধকার সরানোর জন্য কিন্তু অন্ধকারকে টেনে নিয়ে সরানো যায় না, অন্ধকারকে রিপ্লেস করতে হয়, স্থানান্তর করতে হয়। সে রিপ্লেসটা কিভাবে করব? রিপ্লেসটা আমরা করব হচ্ছে আমরা নিজেরা নিজেদের ভিতরে আলো জ্বালাবো। যখন সূর্য ওঠে অন্ধকার দূরীভূত হয়। এখানে কিন্তু অন্ধকার কেউ ধরে সরিয়ে দেয় না, আলোর একটা ফোকাস মারা হয়। আমাদের ভিতরে সেই যোগ্যতা অর্জন করতে হবে। এখন এ কথাটা যখন আমি বলবো তখন বিশেষ একটা যোগ্যতা শ্রেণীর ব্যক্তির কাছে মনে হবে এটা একপাক্ষিক। কারণ যোগ্যতা নিয়ে ভালো পরীক্ষা দিয়ে ভালো অবস্থান অর্জন করার পরে কিন্তু অনেকে ভালো চাকরি পান না। এটা আমি আমার কথা বলতে পারি। ভাইবা দিয়েছি এক জায়গা দুই জায়গা, এর পরবর্তীতে আমি অবস্থানটা বুঝতে পেরে আমি কখনো অ্যাপ্লাই করিনি। কারণ অ্যাপ্লাই করলে কী হবে এটা আমি জানি। ওই বৃহৎ অঙ্কের টাকা বা ওই সমপরিমাণ সুপারিশ করানোর যোগ্যতা আমার নেই, ক্ষমতা আমার নেই, যার কারণে আমার ওখানে কোনো কাজ হবে না। এজন্য ওই অযথা সময় আমি নষ্ট করি না। এখান থেকে ঢাকায় একটা পরীক্ষা দিতে গেলে যাওয়া আসা সহ নর্মালি 2000 টাকা খরচ হয়। থাকা খাওয়া যদি নিজের হোস্টেল ভাড়া করে থাকতে হয় তাতে নর্মালি 2 থেকে 3000 টাকা খরচ হয়। এরকম 50টা পরীক্ষা যদি একজন স্টুডেন্ট দেয় গরিব ঘরের, তার 50 গুণ আপনি 3000, এত লক্ষ টাকা সে কোথায় পাবে? অতএব এক শ্রেণী কিন্তু আছে কষ্টের কারণে পরীক্ষায় অ্যাপ্লাই করে না, কোনো দরকার নেই। গভর্নমেন্টের দল অ্যাপ্লাই করবে, ঘুষ দেবে, চাকরি করবে, দেশ পচাবে, পচাক, এই দেশটা পচে যাক। পচাচ্ছে যারা তারাও একসময় পচে যাবে। এটা সময়ের শুধুমাত্র অপেক্ষা করতে হবে। তো আমার ও কথা না, সময়ের থেকে প্রতিশোধ কেউ নিতে পারে না। সময় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, সময় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রিভেঞ্জার, প্রতিশোধ গ্রহণকারী। এই প্রতিশোধ গ্রহণ সময়ের থেকে বেশি কেউ নিতে পারে না। অর্থাৎ ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। কিন্তু আমাদের যেটা করেন, আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সব সময়ের জন্য যোগ্যতার দিকে তাকাতে হবে, দক্ষতার দিকে তাকাতে হবে। আমরা নিজেরা যোগ্যতা অর্জন করব, দক্ষতা অর্জন করব, কর্ম করে খাওয়ার জন্য প্ল্যান করব। এমন একটা কর্ম আমরা শিখে নেব যে কর্মটা আমাকে মৃত্যুর আগ পর্যন্ত আহার জোগাতে সাহায্য করবে। আমরা জানি জাপানে 65% প্লাস কারিগরি শিক্ষা গ্রহণ করে স্টুডেন্ট, যেখানে আমরা মনে হয় 12 থেকে 15% সম্ভবত বা তার কাছাকাছি কারিগরি শিক্ষায় অন্তর্ভুক্ত। তাহলে ভাবুন আমরা আমাদের ভাগ্য কিভাবে বদলাবো। তাহলে ভাবুন আমরা আমাদের সমস্যাটাকে যদি কাটিয়ে উঠতে চাই তাহলে কিন্তু গালিটা সরকারকে নয়, রাষ্ট্রকে নয়, শাসন ব্যবস্থাকে নয়, অন্যকে নয়, নিজেকে দিতে হবে। আমি নিজে গবেট, আমি নিজে আমার পরিকল্পনায় ভুল করি, আমি নিজে সময়ের অপচয় করি, যার কারণে আমি আমার অবস্থানে রয়েছি। এই অবস্থান থেকে ওঠার জন্য আমাদের সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। আর একটা জাতি বেঁচে থাকে, একটা জাতি তার কর্তৃত্ব করে, একটি জাতি তার মাস্টার অবস্থান দখল করে নেয় কিন্তু জ্ঞানের বলে। সেই জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই বইয়ের পাতায় নজর রাখতে হবে। যে মানুষের অর্থাৎ আমাদের এখন দেখি আমাদের ছাত্র সমাজ বলি, যুবক সমাজ বলি, মা জাতি বলি, নারী জাতি বলি, মেয়ে জাতি বলি, সন্তান জাতি বলি, ভাই ব্রাদার যাই বলি না কেন, প্রত্যেকটা মানুষ তার চোখ দুটোকে রাখে কোথায়? ফেসবুকে। তাতে কি হচ্ছে? যা হবার দেশ তাই হচ্ছে। এ দেশের মানুষের বাড়ির থেকে যদি বইগুলো নিয়ে পুড়িয়ে দেওয়া হয় তাহলে সেই মানুষগুলো দুঃখ আফসোস কিছুই করবে না। কিন্তু কোনো একটা মানুষের কাছ থেকে যদি মোবাইলটা নিয়ে ভেঙে ফেলা হয় তখন সে ওয়ার্নিং দেবে তার অভিভাবকদের যে 5 দিনের ভিতর ফোন দেবা, না হলে আমি সুইসাইড করব। 5 দিনের ভিতর ফোন কিনে দেবা, না হলে আমি ভাঙচুর করব। অর্থাৎ
একটা জাতিকে জাগতে হলে হওয়ার কথা ছিল এর উল্টো চিত্র, অর্থাৎ আমার মোবাইল ভেঙে ফেলো, টিভি ভেঙে ফেলো, কোনো দুঃখ নেই, আমার বই যেন আমার টেবিলে থাকে, আমি যেন বই পড়ার সুযোগ পাই। আজকে যার যার অবস্থান থেকে সেইটা ভাবুন যে নিজ নিজ অবস্থানে থেকে আপনারা কোন চিন্তায় আছেন। মোবাইল ভেঙে গেলে বিদ্রোহ করতে চান নাকি বই পুড়িয়ে দিলে বিদ্রোহ করতে চান? 2009 সালের ঘটনা, এই কচুয়া উপজেলায় বইয়ের লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি আমার নিজের বই পুড়িয়ে দিয়েছি ধর্ম অন্ধদের প্রেশারের কারণে। এ দেশের শাসন ব্যবস্থা, কচুয়া উপজেলার শাসন ব্যবস্থা কোনো ধরনের সহযোগিতা করেনি, কিন্তু উচিত ছিল অভিযোগ প্রয়োজন নেই, যেরকম একটা ঘটনা ঘটেছে তাদের থেকে জানা উচিত ছিল, কিন্তু তা কোনোদিন নেবে না। হাসি লাগে হচ্ছে বাংলাদেশের শাসকদের দেখলে, যে যারা হাঁটুর নিচে বুদ্ধি নিয়ে দিন যাপন করে তারা হচ্ছে দেশে চেয়ার দখল করে থাকে, আর হাঁটুর নিচে যাদের বুদ্ধি তারা যদি চেয়ার দখল করে তাদের দিয়ে একটা জাতির ভাগ্য খোলার যদি আশা করা হয় সেটা নিছক একটা দিবাস্বপ্ন। একজন ভিক্ষুক কিন্তু স্বপ্ন দেখে যে আমি দেশের প্রেসিডেন্ট হব, কিন্তু তার জন্য হওয়া কতটা কঠিন। আমাদের শাসন ব্যবস্থার শাসক শ্রেণী হাঁটুর নিচে, অর্থাৎ ভিক্ষুকের মতো তাদের আর্থিক সচ্ছলতা, তারা স্বপ্ন দেখে শাসক হয়। এ বিষয়ে কথা বলে লাভ নেই, কারণ সমস্যাটা চতুর্মুখী থাকলে তার সমাধান করতে হলে একবারে করা সম্ভব না। মৌমাছির চাকের উপরে যদি ঢিল ছোড়া হয়, যে ঢিল ছোড়ে সে শুধু কামড়ই খায়, কিন্তু সে মৌচাককে ভাঙতে পারে না। আমাদের দেশের অবস্থাটি এরকমই, কিন্তু সরকার চেষ্টা করলে পারবে না। 20 কোটি মানুষের, প্রায় 19-20 কোটি মানুষের যদি আপনার 20 কোটি মানুষের যদি 19.5 কোটি প্লাস দুর্নীতিগ্রস্ত থাকে, ওই পরের যে অংশটুকু থাকে ওরা কিছুই করতে পারে না। ওরা একটা অসহায় ছেলের মতো মৌচাকে ঢিল ছোড়ার মতো অবস্থা হয়, কিন্তু জ্বালাতে হবে আগুন, সেই আগুন জ্বালিয়ে মৌমাছিকে ধ্বংস করতে হবে, এই ছাড়া কিন্তু নিজের প্রাণ বাঁচবে না। সে আগুনটা হচ্ছে কিন্তু শিক্ষার আলো ছড়িয়ে সমাজকে বদলাতে হবে, রাষ্ট্রকে বদলাতে হবে। এর জন্য দরকার কিন্তু অর্থ ছাড়া মানুষের কোনো জ্ঞান কোনো কাজে আসে না। সম্ভবত জগদীশচন্দ্র বসু তিনি কথাটি বলেছিলেন যে যার যত জ্ঞান তার তত জ্বালা। গরিব মানুষের যদি জ্ঞান অর্জন হয় তার জ্বালাটা বেড়ে যায়, এজন্য অর্থের বিকল্প নাই। এজন্য সবাইকে বলি, যারা আমার কথা শুনছো বা শুনছেন তাদের বলবো অর্থটাকে গুরুত্ব দিবেন সবার আগে। আমি বলবো না যে ফার্স্ট নলেজ, জ্ঞানকে আমি কখনো বলবো না এই দেশের প্রেক্ষাপটে, কারণ এদেশে আমি বলবো অর্থটাকে গুরুত্ব দিই। আর অর্থটা উপার্জন করতে গেলে যে ধরনের জ্ঞান প্রয়োজন সেই ধরনের জ্ঞান অর্জন করুন। ফেসবুক চালিয়ে যে জ্ঞান হয় অধিক দিন অর্থ উপার্জন করা যাবে না। লোকালে বসে রাজনীতির মিছিলে নেমে যে সময় নষ্ট করে যে জ্ঞান হয় ও জ্ঞান দিয়ে অর্থ উপার্জন করা যাবে না। ওই 200 টাকা 300 টাকা দেবে, একটা সিগারেট দেবে, আপনার লাইফটাকে বরবাদ করে দেবে। একটা শ্রেণী রাজনীতি করে জেগে গেছে, ওরা জেগেই গেছে, ওদের আর পিছু পাওয়া যাবে না। সাধারণ মানুষ যারা যুবক সম্প্রদায় আছে, ছাত্ররা আছে, রাজনীতিতে ঢুকে জীবন ধ্বংস করছে, তারা ধ্বংসই হয়ে যাবে, কোনো কাজে আসবে না। লাখের ভিতরে 2 জনে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে, তা দিয়ে টোটাল ইতিহাসটাকে কিন্তু ক্যাপচার করা যায় না। একটা বিশাল বাগানে লক্ষ লক্ষ কোটি কোটি আম গাছ আছে, সেই লক্ষ লক্ষ কোটি কোটি আম গাছে হাজার হাজার কোটি আম আছে, সেখান থেকে আমি একটা আম নিলাম দৈবভাবে, যে কোনো একটি আম, দেখা গেল ওই আমটি টক, ভীষণ টক অথবা ভীষণ মিষ্টি। ওই একটা আমের উপর বেসিস করে বলা যাবে না যে টোটাল আমগুলো মিষ্টি বা টোটাল আমগুলো টক। একটা বিশেষ শ্রেণী কিন্তু রাজনীতি করে লাভবান হয়ে গেছে, সেটাকে কল্পনা করে নিজে যদি লাভবান হতে চাই তা কিন্তু জীবন বরবাদ হয়ে যাবে। সাকিব আল হাসান হতে গিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মেধাবী স্টুডেন্টের জীবন ধ্বংস হয়ে গেছে ক্রিকেট খেলার পিছনে পড়ে, ফুটবল খেলার পিছনে পড়ে, হাজার হাজার না আমি বলবো লক্ষ লক্ষ
ছাত্রদের জীবন ধ্বংস হয়ে গেছে। এই নষ্টের পথে যাওয়া যাবে না। জীবন আপনার, মাথাটাও আপনার, এবং মাথার থেকে যে জ্ঞান খাটিয়ে নিজেকে বদলাতে হবে, পাল্টাতে হবে, সে দায়িত্ব আপনার। দেহ আপনার, মাথা আপনার, বুদ্ধি দেবে আরেকজন, তা কেন হবে? আপনার মাথাটাকে আপনি কাজে লাগান, আপনার মাথার থেকে আপনি সততা বের করুন। আর একটা কথা মনে রাখবেন, দুর্নীতি বলি, ঘুষ বলি, অর্থ আত্মসাৎ করি, অন্যকে ঠকানো বলি, অন্যকে বিপদে ফেলা বলি, যে ধরনের কথাই আমরা বলি না কেন, এই মেধা থেকে ওই ধরনের যে কথাই বের হোক না কেন, এর কোনো স্থায়ী সুফল আপনি পাবেন না। হতে পারে একটা নোংরা চিন্তা, একটা অপবুদ্ধি, বা সাময়িক ঘুষ, সাময়িক দুর্নীতি করে আপনি বেঁচে গেলেন বা সাময়িকভাবে লাভবান হলেন। কিন্তু বলেছি আগেই, সময় হচ্ছে মানুষের শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ রিভেঞ্জার। আপনার উপর সময় প্রতিশোধ নেবে, আজকে অথবা কালকে এমনভাবে নেবে, আপনি সেই পতন এবং পচন এমনভাবে পচবেন এবং পতনে পড়বেন, এখান থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, পারবে না। এটা বাস্তব এবং চিরন্তন সত্য। আমাদের জীবনটা ক্ষণিকের জন্য হলেও এই পৃথিবীটা বা আমাদের দেশটা কিন্তু ক্ষণিকের জন্য নয়। পৃথিবী যতদিন স্টে করবে ততদিন আমাদের রাষ্ট্রটা কিন্তু বেঁচে থাকবে। আর রাষ্ট্রটা বেঁচে থাকলে আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হন, যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন, তাহলে আপনি অবশ্যই আপনার মেধাকে এমনভাবে ব্যবহার করে যাবেন যে আমি কষ্ট ভোগ করলেও আমার রাষ্ট্র যেন ভবিষ্যতে ভালো থাকে, আমি দুঃখে থাকলেও আমার নতুন প্রজন্ম এসে যেন একটা বসবাস উপযোগী রাষ্ট্র পায়। এমন কর্ম আপনাকে রেখে যেতেই হবে। যদি আপনি এমন কর্ম রেখে যান তাহলে আপনি আদর্শ মানুষ। আপনি যদি অনাহারেও মারা যান, আপনার জীবনটা সার্থক। 3 বেলা বিরিয়ানি খাওয়ার ভিতরে কোনো শান্তি নাই যদি ওই অর্থটা আপনার বৈধভাবে আয় না হয়। আপনি পান্তা ভাত খাবেন, এতে যে শক্তি পাবেন, এতে যে মানসিক শান্তি পাবেন, এই শান্তি কিন্তু আপনি 5,000 টাকার বিরিয়ানির প্যাকেটে পাবেন না, যদি সেটা বৈধ উপায়ে আয় না হয়। আর আপনি যদি সত্যিকারতে দেশপ্রেমিক হন, সত্যিকারতে মানুষ হন, তাহলে আপনার সাথে ফ্রিকশন, সংঘর্ষ হবে উচ্চ শ্রেণীর সাথে, এলিট শ্রেণীর সাথে। একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান চালক, একজন দিনমজুরি, একজন দোকানদার, এদের সাথে কিন্তু আপনার কখনো যুদ্ধ হবে না, তর্ক হবে না। তর্ক হবে 2 শ্রেণীর মানুষের সাথে, যারা ধর্ম অন্ধতায় মজে সেই জ্ঞানকে মানুষের ভিতরে ছড়িয়ে রাষ্ট্রকে শেষ করে ফেলছে, ধর্ম অন্ধদের বিরুদ্ধে আপনার সংগ্রাম হবে। আর যারা রাষ্ট্রের দায়িত্বপূর্ণ ক্ষমতা পেয়ে, গুরুত্বপূর্ণ ক্ষমতা থেকে রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলছে, একজন চেয়ারম্যানের সাথে আপনার যুদ্ধ হতে পারে, একজন মেম্বারের সাথে হতে পারে, একজন উপজেলার চেয়ারম্যানের সাথে হতে পারে, ভাইস চেয়ারম্যানের সাথে হতে পারে, একজন ওসির সাথে হতে পারে, একজন ইউনো স্যারের সাথে হতে পারে, যদি তারা দুর্নীতিগ্রস্ত হয়। কিন্তু আপনি একজন রিক্সাওয়ালাকে চড় মারবেন, একজন ভ্যানওয়ালাকে চড় মারবেন, এটা যখন আপনি মারেন তখন কিন্তু রাষ্ট্রের পরেই মারেন। কারণ দ্য প্রমিস আওয়ার ফ্রিডম ওয়াজ দ্য ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড ফ্রিডম অফ দ্য অ্যাভারেজ পিপল, নর্মাল পিপল অফ আওয়ার স্টেট। অর্থাৎ আমাদের রাষ্ট্র যখন আমরা স্বাধীন করি তখন কিন্তু স্বাধীনতার প্রতিশ্রুতি ছিল কিন্তু সমাজের সব শ্রেণীর মানুষ সমান, ইকুয়াল অপরচুনিটি ভোগ করবে, ফ্রিডম ভোগ করবে। তা আপনার যে হাতটা ওঠার কথা ছিল ওই উপরস্থ কারো উপরে, সেই হাতটা যদি আপনি রিক্সাওয়ালা ভ্যানওয়ালার পরে উঠান তাহলে আপনি মানুষ না, এটা লিখে নিতে পারেন। আপনি যদি সত্যিকার অর্থে মানুষ হন, আপনার হাতটা, প্রতিবাদের হাতটা থাকবে হচ্ছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আপনি একজন চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কথা বলতে পারেন তাহলে আপনি মানুষ, কারণ একজন চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত, এটা প্রচলিত সত্য এবং প্রকাশিত সত্য। কিন্তু একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা 5 টাকার ভাড়া 10 টাকায় নিতে পারে, 10 টাকার ভাড়া আপনার কাছে 15 টাকা চাইতে পারে, বা 10 টাকার ভাড়া আপনাদের 50 টাকা নিতে পারে। এই জন্য আপনি চর মারলেন ধপাস করে দুটো, আর যেখানে আপনার অধিকার ছিল আপনার ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার, সেই ত্রাণটা আপনার চুরি করে নিল মেম্বার চেয়ারম্যান, সেখানে আপনি কথা বলতে পারেন বোবা, সেখানে আপনি স্যার বলে তাকে সম্বোধন করছেন। আর একজন মেম্বার বা চেয়ারম্যান, তাকে আপনি গালি দিয়ে কথা বলছেন, এই সাহসটা আপনার নাই। অথচ একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান চালক, যে অভাব, যার পেটে ক্ষুধা আছে, সে 5 টাকার ভাড়া 10 টাকা নিতে পারে বা নেওয়া উচিত, তাকে আপনি
গালি বা ভণ্ড বলে তার সাথে ব্যবহার করছেন, এটা কোনো দেশপ্রেমিক বা মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। আপনি যদি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন, যদি আপনি দেশপ্রেমিক হিসাবে নিজেকে ঘোষণা দেওয়ার চান বা দাবি করেন, এবং নিজের ভিতরে যদি নৈতিকতা, সততা খুব শক্ত অবস্থানে আছে বলে আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার প্রতিবাদটা হবে দুর্নীতিগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধে, সে যেই হোক, ইভেন গভর্নমেন্ট, দ্য চিফ অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান যে, সেও যদি দুর্নীতিগ্রস্ত হয়, তার বিরুদ্ধে কথা বলার যে মানসিক অবস্থাটা বা মেন্টাল সেটিং, মানসিক যে স্থাপনাটা দরকার, মানসিক যে প্রস্তুতি দরকার, এইটা যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সত্যিকার অর্থে মানুষ, দেশপ্রেমী। এখন আপনি চিফ অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধে আপনি গালি দিয়ে কথা বলবেন না। যে সমস্যাটাকে আপনি দেখছেন সেটি আপনি তার কাছে প্লেস করেন, যে আপনার বা আপনাদের এই কাজ জাতিটা বা এই সমস্যাটা আমাদের কাছে এরকম মনে হয়, এখান থেকে আমাদের এই রকমের পরিবর্তন হওয়া দরকার। স্মারকলিপি দেবেন, লিখিত চিঠি পাঠাবেন, এটা ভদ্রতা। কারণ আপনি প্রতিবাদী মানে আপনি বেয়াদব না, কিন্তু প্রতিবাদী ভাষা থাকবে না, কিন্তু আপনার ভাষা দিয়ে কখনো প্রতিবাদ করা যায় না। প্রতিবাদের মন্ত্র হবে বা বাহক হবে আপনার জ্ঞান। কারণ একটা কথা আছে, যে সত্যিকার অর্থে যোগ্য ব্যক্তি বা যোগ্য শাসক, সে সব সময়ের জন্য মৌখিকভাবে থাকে দুর্বল বা ক্ষীণ বা আস্তে কথা বলে, কিন্তু তার কার্যটা আক্রমণাত্মক। অর্থাৎ সে যখন অ্যাকশন নেবে, অ্যাকশনটা হবে একদম যথাযথ, কিন্তু সে যখন কথা বলবে, কথাটা থাকবে তার স্বাভাবিক। মাইক একটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে সরকারকে গালি দিলে তাতে কিছুই হয় না, বরং নিজের দুর্বোধ্যতা, নিজের অপরিপক্কতার প্রকাশ হয়। কথা আর নয়, সময় স্বল্পতার কারণে আজকে এখানে আমি বিদায় নিব। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিজেকে যোগ্যতা এবং দেশপ্রেমিক একজন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য সার্বিক চেষ্টা চালাবেন, এতটুকু অনুরোধ করব। এবং সমালোচনা যেটা করবেন গঠনমূলক সমালোচনা সবসময়ের জন্য একটা রাষ্ট্রকে উন্নয়নের দিকে নিয়ে যায়। আমরা বিশ্বাস করি আমাদের স্বাধীনতা সত্য ছিল, আমাদের স্বাধীনতার যে মূল লক্ষ্য বা এইম, সেটা কিন্তু ছিল গরিবদের ভাগ্য বদলানো, শোষিত মানুষের জীবনকে দায়মুক্ত করে স্বাধীনভাবে জীবনযাপন করার, অর্থাৎ ইকুয়াল ফ্রিডম অ্যান্ড অপরচুনিটি ফর এভরিওয়ান। দ্য প্রমিস ওয়াজ অফ আওয়ার ফ্রিডম লিবারেশন ওয়ার। আমরা বলবো আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য প্রমিস ছিল যে আমরা ইকুয়াল ফ্যাসিলিটিস, অপরচুনিটি দিব অল, সবাইকে, এবং কি ইকুয়াল ফ্রিডম দেব, সমান স্বাধীনতা দেব। এখন এখান থেকে আমরা যারা সরে এসেছি, তারা জাতির পিতার সাথে বিশ্বাসঘাতকতা করছি, সংবিধানের সাথে বিশ্বাসঘাতকতা করছি, এই দেশের জন্য যারা জীবন উৎসর্গ করছে তাদের জীবনের সাথে আমরা বেইমানি করছি। এখান থেকে আমি বিশ্বাস করি আমার কথা যারা শুনলেন তারা পরবর্তীতে নিজেদের বদলে নেবেন। অর্থাৎ আমি দুটো কথা বলছি, দ্য মেইন পারপাস অফ আওয়ার লিবারেশন ওয়াজ or the promise of our liberation was equal freedom and opportunity for all. আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রমিস ছিল, উদ্দেশ্য ছিল সবাই সমানভাবে স্বাধীনতা এবং সুযোগ সুবিধা ভোগ করবে। এখান থেকে আমরা যারা অন্যদের বঞ্চিত করছি, তারা নিশ্চয়ই স্বাধীনতার সাথে বেইমানি করছি। জাতির পিতার প্রায় 13 বছরের কাছাকাছি জেল হাজতে বন্দী ছিলেন, তার এই যে ত্যাগ, এই ত্যাগের সাথে আমরা বেইমানি করছি, সংবিধানের সাথে বেইমানি করছি, সর্বসাধারণের সাথে বেইমানি করছি। এই অবস্থা থেকে আমরা নিজেদের মুক্ত করে আনব। অর্থ আপনার যতই হোক, আপনি 3 বেলা বা 4 বেলায় আহার করবেন, 1000 কোটি টাকার মালিক হলেও আপনি একটা খাটেই ঘুমাতে পারবেন এক রাত্রে। আপনার ঘরে যদি 5000 পালঙ্ক থাকে 1000 কোটি টাকার, ঘুম কিন্তু আপনার একটা পালঙ্কেই পড়তে হবে। আপনি 1000টা নারীর সাথে সময় দিলে কিন্তু রাত শেষে একটা নারীর কাছেই আপনাকে আশ্রয় পেতে হবে, যে আপনার স্ত্রী। এই জন্য 1000 নারীকে নষ্ট না করে একখানি আপনি আশ্রয় নেওয়াটা যেমন বুদ্ধিমান পুরুষের জন্য বা নৈতিক চরিত্রবান মানুষের জন্য অপরিহার্য,
বা কাজ করে থাকেন, তেমনি হাজার কোটি টাকার মালিক হলেন, হাজারটা বাড়ি হলেও কিন্তু আপনি একটা বাড়িতেই ঘুমাতে পারবেন বা ঘুমাবেন। অর্থাৎ হিসাবটা সহজ। আমার সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যা দরকার তার বেশি আমি অর্জন করব না, বৈধ অবৈধ কোনোভাবেই না। সততা হচ্ছে মানুষের ভিতরে লালন করার বিষয়, অর্জন করার বিষয়। এটা কেউ কাউকে ফোর্স খাটিয়ে সৎ বানাতে পারে না। এজন্য সবার কাছে অনুরোধ, নিজের যোগ্যতা অর্জন করব এবং সেই যোগ্যতা বলে আমি কর্ম করে খাবো। যে যে লেভেলের যোগ্যতা অর্জন করব সে সেই 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 লেভেলের কর্ম করে খাবো। তো ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আমাদের কথা হবে। ধন্যবাদ সবাইকে।